জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দিব পরমাণু অস্ত্র নিয়ে আবারও হুমকি রাশিয়ার। এরপর জানিয়ে দিব কাজের প্রলোভনে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। ইন্নানিল্লাহ, সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু নিশ্চিত করল হামাস। আরও জানিয়ে দিব ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দেশ ছাড়া করার আদেশ ট্রাম্পের। এদিকে ওয়াশিংটনে বিমান ও হেলিকপ্টার সংঘর্ষে আরও ডজন খানেক মরদেহ উদ্ধার। সর্বশেষ জানিয়ে দিব গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পরমাণু অস্ত্র নিয়ে আবারও হুমকি রাশিয়ার। যুক্তরাষ্ট্র যদি তার বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখে, তাহলে রাশিয়া তার পরমাণু অস্ত্রের পরিমাণগত সীমাবদ্ধতা তুলে নিতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত গ্রিগরি মাস্কভ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন। মাস্কভ বলেন, বর্তমান পরিস্থিতিতে কেবল দ্বিপাক্ষিক দৃষ্টিকোণ থেকে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা আর সম্ভব নয়। এতে আমরা আরেকটি বিভ্রান্তির মধ্যে পড়তে পারি। তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে এমন অনেক নতুন শক্তি আবির্ভূত হয়েছে যারা বৈশ্বিক ক্ষেপণাস্ত্র ভারসাম্যে প্রভাব ফেলছে। পশ্চিমা দেশগুলোর কৌশলগতভাবে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার নীতির কারণে আমরা পরমাণু ও ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারের ওপর আরোপিত সীমাবদ্ধতা থেকে সরে এসে এর পরিমাণগত ও প্রযুক্তিগত সম্প্রসারণের প্রয়োজনীয়তার মুখোমুখি হতে পারি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ রাষ্ট্রদূত ব্যাখ্যা করে বলেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র হ্রাস ও পূর্ববর্তী শর্তে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছে। কাজের প্রলোভনে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের পাঠানো হয়েছে, এমন বেশ কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পেয়েছে চ্যানেল 24। এ বিষয়ে যুদ্ধে গিয়ে আহত প্রবাসী আরমান মণ্ডল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের হাসপাতাল থেকে চ্যানেল 24-এর সঙ্গে কথা বলেছেন। আরমান মণ্ডল বলেন, রাশিয়াতে এনে দালাল আমাদের 20 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। পরে আমাদের যুদ্ধে পাঠানো হয়। তবে যুদ্ধে যাওয়ার আগে আমাদের 20 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে যুদ্ধে গেলে ল্যান্ডমাইনের আঘাত লাগে। এছাড়া ইউক্রেন ড্রোন থেকে গুলি করা হলে একটি গুলি আমার পায়ে লাগে। আরমান মণ্ডল ড্রিম ট্রাভেলসের মাধ্যমে রাশিয়াতে কাজের জন্য যায় বলে জানান। বাবুর্চি হিসেবে কাজের আশ্বাস দিয়ে তাদেরকে রাশিয়াতে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্ট্যাম্পও করা হয়, কিন্তু পরবর্তীতে তাদের বিক্রি করে দেয়া হয়। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দেশ ছাড়ার আদেশ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশ অনুযায়ী ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদের দেশ ছাড়া করা হবে। গত বছর গাজার গণহত্যার পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন তীব্র হয়। অনেক শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এই আন্দোলনকারীরা সহিংস কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প বলেছেন, হামাস সমর্থকদের ভিসা বাতিল করা হবে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক মতামতের ভিত্তিতে কাউকে দেশ ছাড়া করা সাংবিধানিকভাবে ভুল হতে পারে। মুসলিম অধিকার বিষয়ক সংগঠনও এই আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসার এখন নতুন 3টি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশেষত শিক্ষা, গেমিং ও বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে আমিরাতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন।
আমিরাতের জ্ঞান ও মানব উন্নয়ন কর্তৃপক্ষ 2024 সালের অক্টোবরে শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে। এই ভিসা বেসরকারি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষকদের দেওয়া হবে। 10 বছরের পুনর্নবীকরণযোগ্য এই ভিসার আওতায় শিক্ষকরা তাদের পরিবারের সদস্যদেরও স্পন্সর করতে পারবেন। দুবাইয়ের গেমিং এবং স্পোর্টস শিল্পকে উৎসাহিত করতে দুবাই গেমিং ভিসা চালু করা হয়েছে। এটি দুবাই প্রোগ্রাম ফর গেমিং 2033 এর অধীনে গেমিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দেওয়া হবে। গেমিং ভিসার আওতায় আসা ব্যক্তিরা দুবাইকে গেমিং ও স্পোর্টসের বিশ্বমানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবেন। সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু নিশ্চিত করল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হামাস এ তথ্য নিশ্চিত করেছে। গত বছর ইসরায়েলি হামলায় নিহত হন এই বীর সেনা মোহাম্মদ দেইফ। শুক্রবার 31 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা জুলাইয়ে দেইফকে হত্যা করেছে, তবে হামাস বিষয়টি নিশ্চিত করেনি। দেইফকে গাজায় হামাসের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বিবেচনা করা হতো। ইয়াহিয়া সিনওয়ারের পরেই ছিল তার অবস্থান। ইয়াহিয়া সিনওয়ারও গত বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। 1965 সালে খান ইউনিস শরণার্থী শিবিরে জন্ম তার। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসুরি। 1987 সালে প্রথম ইন্তিফাদা শুরুর পর তিনি হামাসে যোগ দেন। তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ। ওয়াশিংটনে বিমান ও হেলিকপ্টার সংঘর্ষে আরও ডজন খানেক মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 30 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে 30টির বেশি মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে রয়টার্স। এর আগে সকালে 18টি মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত হওয়া গিয়েছিল। এনবিসির ওয়াশিংটনের সহযোগী সংবাদ মাধ্যম নিউজ 4 জানিয়েছে, নদী থেকে 30টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্যানসাসের সিনেটর রজার মার্শাল আরও নিহতের আশঙ্কা করেছেন। তার মতে, বিমানে থাকা সবাই নিহত না, বা তাদের বেশিরভাগই নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।